আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি দণ্ডবিধি আইন 191 দ্বারা মিথ্যা সাক্ষ্য দানের সংজ্ঞা। যদি কোনো ব্যক্তি সত্য বলার হলফ করে মিথ্যাকে সত্য, সত্যকে মিথ্যা বলে বিবৃতি দেয়, সেই ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দান করেছে বলে গণ্য হবে। 191 মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের সংজ্ঞা। 192 মিথ্যা সাক্ষ্য দানের শাস্তি দণ্ডবিধির 193 দ্বারা, অথবা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন, দুইটার শাস্তি। মিথ্যা সাক্ষ্য দানের ফলে মৃত্যুদণ্ড হলে বা মৃত্যুদণ্ড হতে পারত, এরকম ক্ষেত্রে 194 যাবজ্জীবন কারাদণ্ডে বা কারাদণ্ডে দণ্ডনীয় করার উদ্দেশ্যে মিথ্যা সাক্ষ্য দান দণ্ডবিধি আইনের 195 মিথ্যা বলিয়া বিদিত কোনো অর্থাৎ দলিলের মাধ্যমে মিথ্যা সাক্ষ্য দান, এটাও মিথ্যা সাক্ষ্য দান হিসেবে গণ্য হবে। দণ্ডবিধি আইনের 196 মিথ্যা সার্টিফিকেট প্রদান বা স্বাক্ষর করা দণ্ডবিধির 197 এটাও মিথ্যা সাক্ষ্য দান, এটা গ্রহণ বা ব্যবহার 198 এটাও মিথ্যা সাক্ষ্য দান। সাক্ষ্য হিসেবে গ্রহণ হতে পারে এমন কোনো বিবৃতি মিথ্যা হিসেবে দেওয়া, হ্যাঁ, 161 বা অন্য কোনো জবানবন্দি হতে পারে মিথ্যা দেয়া, এটাও মিথ্যা সাক্ষ্য দান দণ্ডবিধি আইনের 199 এবং এটা গ্রহণ 200 দ্বারা। সবগুলোর শাস্তি হবে 193 এর সাথে যুক্ত করে। দণ্ডবিধি আইনের 201 দ্বারা যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে অপরাধের শাস্তি থেকে বাঁচানোর উদ্দেশ্যে অথবা আশ্রয় দানের উদ্দেশ্যে মিথ্যা তথ্য প্রদান করে এবং সাক্ষ্য প্রমাণ ধ্বংস বা অদৃশ্য করে, তাহলে সেই ব্যক্তির শাস্তি হবে দণ্ডবিধি 201 দ্বারা। সংগঠিত অপরাধ সম্পর্কে তথ্য প্রদান না করা 202 দ্বারা। মিথ্যা তথ্য প্রদান করা 203 দ্বারা। সাক্ষ্য হিসেবে হাজির করার জন্য কোনো দলিল বাধা প্রদান করা অথবা দলিল নষ্ট করা, পাঠের অযোগ্য করে তোলা দণ্ডবিধি আইনের 204 দ্বারা। দেওয়ানি ফৌজদারি মামলায় ছদ্মবেশ ধারণ করার শাস্তি 205 দ্বারা। ক্রোক বা বাজেয়াপ্তর আদেশ হইছে এমন সম্পত্তি অপসারণ বা গোপন করা প্রতারণামূলকভাবে দণ্ডবিধি আইনের 206 দ্বারা। এটা মিথ্যা দাবি উত্থাপন করা এখানে 207 দ্বারা। 208 210 একই সাথে পড়বেন যদি আসে প্রশ্ন। প্রাপ্য নয় বা অপ্রাপ্য অর্থের জন্য ডিক্রি বা আদেশ ফাঁস করানো, হ্যাঁ, বা অর্জন করা 208-10 অন্যায়ভাবে আদালতে মিথ্যা দাবি উত্থাপন করা কোনো ব্যক্তিকে ক্ষতি বা বিরক্তি করার জন্য দণ্ডবিধি আইনের 209 দ্বারা। কোনো ব্যক্তির বিরুদ্ধে ক্ষতি সাধনের উদ্দেশ্যে ফৌজদারি মিথ্যা মামলা করা 211 দ্বারা। অপরাধী মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড বা কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধীকে আশ্রয় দান করা 212 দ্বারা। অপরাধীকে শাস্তি থেকে বাঁচানোর জন্য উপহার গ্রহণ করা 213 দ্বারা। উপহার প্রদান করা 214 দ্বারা। কোনো চোরাই মাল, ডাকাতির মাল ইত্যাদি সম্পত্তি অথবা অপরাধীকে গ্রেপ্তারের কাজে বকশিশ গ্রহণ করে সাহায্য না করা 215 দ্বারা। দণ্ডবিধি আইনের 216 দ্বারা। যে ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে বা আইনসঙ্গত হেফাজত থেকে পলায়ন করছে এমন ব্যক্তিকে আশ্রয় দান করা, ডাকাত বা দস্যুদেরকে আশ্রয় দান করা 216 টাইপের ক দ্বারা। কোনো ব্যক্তিকে শাস্তি থেকে বাঁচানোর জন্য, সম্পত্তির বাজেয়াপ্তের হাত থেকে বাঁচানোর জন্য আইন অমান্য করা 217 দ্বারা। মিথ্যা নথি প্রণয়ন করা দণ্ডবিধি 218 দ্বারা। দণ্ডবিধি আইনের 219 দ্বারা। বিচার বিভাগীয় কার্যক্রমে দূরভিসন্ধিমূলকভাবে ভুল রিপোর্ট প্রস্তুত বা প্রণয়ন করা। আপনার জন্য গুরুত্বপূর্ণ কোনটা? ধরুন 219 থেকে প্রশ্ন আসছে, এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। হিসাবটা হচ্ছে এরকম। হ্যাঁ, যদিও বা আমরা অধ্যায় ভিত্তিক বলি, এই অধ্যায়টা কিন্তু গুরুত্ব অধ্যায়ের ভিতরেই পড়ে, গুরুত্বপূর্ণ অধ্যায়ের ভিতরে পড়ে না। আমরা কিন্তু যে প্রথম 8টা অধ্যায় বলছি, এই অধ্যায়টা কিন্তু এই অধ্যায়ের ভিতরেই পড়ে। যে 4, 5, 16, 17, এরপরে কি 8, 9, 10, 11, এই অধ্যায়গুলো কিন্তু গুরুত্বপূর্ণ আপনার জন্য। পরীক্ষার হলে যে প্রশ্নটা আসবে, যে ধারার প্রশ্ন আসবে, এটাই গুরুত্বপূর্ণ। অতএব আপনি এরকম কোনো কিছু বলতে পারবেন না ইনশাল্লাহ, আমি বিশ্বাস করি এই সুযোগ আপনি পাবেন না যে আল্লাহ মাফ করুক, যে আমাকে আমাকে একটা অপবাদ দিবেন যে এই জায়গাগুলো আমাদের পড়ানোই হয় নাই। এরকম সুযোগ অন্তত আমি রাখবো না। ঠিক আছে? যদি এখন কোনোটা দেখছেন মিস হয়ে যাচ্ছে, এটা প্রশ্নের ক্ষেত্রে আমি ঠিকই এটা ঢোকাবো। ঠিক আছে? এই জন্য যারা আমার এই কষ্টগুলোর সাথে সাথে কষ্টগুলো নিজেরা করে ফেলতেছেন, তারা কিন্তু আপনি বিজয়ের হাসি হাসবেন ইনশাল্লাহ, এটা মনে রাখবেন। ঠিক আছে? যে সবাই করবে না, সবাই আমার সাথে সাথে একমত হবে না, কিন্তু যারা হবে, কেউ নীরবে, কেউ সরবে, কেউ প্রকাশ্যে, কেউ গোপনে, ঠিক আছে, যারা চালায় যাইতেছেন, তারা একটা স্বাদ তৃপ্তি পাবেন, অবশ্যই পাবেন এটা। ঠিক আছে? তখন আমার কথাগুলো ভালো লাগবে। এখন আমার যতটুকু ভালোবাসেন, তার চেয়ে বেশি ভালোবাসবেন আপনার পদোন্নতি হওয়ার পরে। এটাই সত্য।
পুলিশ দণ্ডবিধি আইনের 220 ধারা গ্রেপ্তার আইনসঙ্গতভাবে গ্রেপ্তারযোগ্য ব্যক্তিকে বা কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা অথবা অন্যায়ভাবে বিচারে আদালতের জন্য বিচারে কি করে দেওয়া, প্রেরণ করে দেওয়া। দণ্ডবিধি আইনের 220। দণ্ডবিধি আইনের 220 ধারা। দণ্ডবিধি আইনের 221 ধারা গ্রেপ্তারকৃত বা কোনো ব্যক্তিকে গ্রেপ্তারযোগ্য বা গ্রেপ্তার করতে বাধ্য হওয়া সত্ত্বেও গ্রেপ্তার না করা বা পলায়নে সহায়তা করা। যে ব্যক্তি দণ্ডের আদেশপ্রাপ্ত বা আদালত থেকে দণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তি ওইরকম ব্যক্তি বা সাজা পরোয়ানা কার্যকর না করা আসামিকে পালায় যাইতে দেওয়া। দণ্ডবিধি আইনের 222 ধারা। যদি হেফাজতের ব্যর্থতার জন্য কোনো ব্যক্তির হেফাজত থেকে বা অবহেলার জন্য পলায়ন করে, যার হেফাজত থেকে পলায়ন করবে তার শাস্তি দণ্ডবিধি আইনের 223 ধারা। দণ্ডবিধি 224, যাকে গ্রেপ্তার করা হবে সে যদি গ্রেপ্তার কাজে বাধা দেয়, তাই না, অথবা আইনসঙ্গত হেফাজত থেকে পলায়ন করে অথবা পলায়নের চেষ্টা করে, তাহলে সেই ব্যক্তির শাস্তি হবে দণ্ডবিধি আইনের 224। অপর কোনো ব্যক্তি যদি বাধা দেয় বা হেফাজত থেকে পলায়নের জন্য সহায়তা করে, তার শাস্তি দণ্ডবিধি আইনের 200 কত। এখন আপনি দাঁড়াকালি পড়তেছেন, প্রশ্ন বুঝেন নাই। আপনি আল মামুন শাকিল নামক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে। আল মামুন কি করছে? পুলিশের হেফাজত থেকে, লকআপ থেকে তাকে ছুটায় নিয়ে আসার জন্য কি করছে? চেষ্টা করছে। মানে তাকে কি করবে? পুলিশের তাকে নিয়ে চলে আসবে চীনা, এরকম ঘটনা ঘটে না? তাহলে আল মামুনের শাস্তি কত দ্বারা? এই যে যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তাকে কি করবে? নিয়ে আসবে, হেফাজত থেকে পলায়নের সহায়তা করতেছে, হেফাজত থেকে নিয়ে আসবে, এই যে এই সহায়তা, এটার জন্য শাস্তি দণ্ডবিধি আইনের 225 ধারা আপনাকে প্রয়োগ করতে হবে। কিন্তু তাহলে ধারাটা পড়ে গেছেন এরকমটা না, এটা গভীরভাবে চিন্তা করবেন যে এই ধারা থেকে কি প্রশ্ন হইতে পারে। যদিও বা প্রশ্ন পড়ার সময় এগুলো ক্লিয়ার হবে ইনশাল্লাহ। এখন আপনার প্রশ্ন পড়ার মতো বা বুঝার মতো একটা ক্যাপাসিটি হয়ে গেছে, মাঝে মাঝে প্রশ্ন নিয়ে চিন্তা করবেন। দণ্ডবিধি আইনের 225-এর 21, 22, 23 ধারার সাথে হুবহুব মিল না, কিন্তু কাছাকাছি, তাই না? এরকম ক্ষেত্রে 225-এর ধারা 224-25-এর সাথে হুবহুব মিলে না, কিন্তু কাছাকাছি আছে। 225 টাইপের ধারা। দণ্ডবিধি 227 ধারা দণ্ডহ্রাসের শর্ত অমান্য করা, বিচার বিভাগীয় কার্যে আদালতের জজ ম্যাজিস্ট্রেটদেরকে অপমান করা। 228 জুরি বা অ্যাসেসরগণের ছদ্মবেশ ধারণ করা। দণ্ডবিধি আইনের 229। ছদ্মবেশের শাস্তি দণ্ডবিধি আইনে কয়টা ক্ষেত্রে হয় মনে আছে আপনাদের? যে কয়টা ক্ষেত্রে ছদ্মবেশের শাস্তি প্রদান করা হয়? 6টা ক্ষেত্রে। কি কি দ্বারা? দণ্ডবিধি আইনের 140, 171, দণ্ডবিধি আইনের সরি 170, 171, 171-এর টাইপের দ্বারা, দণ্ডবিধি আইনের 205 ধারা, 229 ধারা। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন দণ্ডবিধি আইনের 230 মুদ্রা বা বাংলাদেশি মুদ্রার সংজ্ঞা। 231 মুদ্রা জাল করা। 232 বাংলাদেশি মুদ্রা জাল করা। 233 মুদ্রা জাল করার যন্ত্র প্রস্তুত। এই অধ্যায়টা আপনাদের পড়ানো হয়েছে না? তাহলে রিভিশন দিলাম আপনি মাঝখানে নিতে পারবেন না। দণ্ডবিধি আইনের 213 নম্বর অধ্যায় কি সম্পর্কিত? বাটখারা সম্পর্কিত। প্রতারণার জন্য অপকৃত যন্ত্রের, হ্যাঁ, অপকৃত যন্ত্রের প্রতারণামূলক ব্যবহার। দণ্ডবিধি আইনের 264 বাটখারা মাপকাঠির অপকৃত ব্যবহার প্রতারণামূলক উদ্দেশ্যে। দণ্ডবিধি আইনের 265 যদি কোনো ব্যক্তি এগুলা দখলে পাওয়া যায় কারো দখলে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা। 266 এগুলা কেউ যদি বিক্রয় করে, প্রস্তুত করে, তার শাস্তি দণ্ডবিধি। 267 গণউপদ্রবের সংজ্ঞা। 268 যদি কোনো ব্যক্তি অবহেলাপূর্ণভাবে জীবন বিপন্নকারী সংক্রামক রোগের বিস্তার ছড়ায়, তাহলে তার শাস্তি। 269 ইচ্ছাকৃত বা বিদ্বেষপূর্ণ কাজের দ্বারা ছড়াইলে দণ্ডবিধির। 270 কোয়ারেন্টাইন বা সঙ্গ নিরোধ সংক্রান্ত বিধান অমান্য করার শাস্তি। 271 খাদ্যে ভেজাল মিশানো। 272 এই ভেজাল খাদ্য বিক্রি করা, বিক্রয়ের জন্য প্রস্তাব বা প্রদর্শন। 273 ওষুধ বা ভেষজ জাতীয় পদার্থে ভেজাল মিশানো। দণ্ডবিধির। 274 বিক্রি করা। 75 এক ওষুধকে ভিন্ন ওষুধ হিসেবে প্রস্তুত অথবা বিক্রয়। দণ্ডবিধি আইনের 276। দণ্ডবিধি আইনের 276 নাকি? আচ্ছা, এগুলো হলো বিশেষ ক্ষমতা আইনের 25 টাইপের গয়ের সাথে একদম 5টা কথায় কিন্তু মিল আছে। ঠিক আছে? কোন সরকারি জল ধারা বা প্রস্রবণ দূষিত বা অপরিষ্কার করা। 277 আবহাওয়াকে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক করে তোলা। 278 রাজপথে বেপরোয়া গাড়ি ঘোড়া চালানো। 279 বেপরোয়া জাহাজ চালানো। 280 281 কোনো কৃত্রিম বাতি প্রদর্শন করে নাবিককে বিপদগামী করা। 282 জাহাজে অতিরিক্ত বোঝাইকৃত জাহাজের ভিতরে অধিক ভাড়া আদায়ের জন্য যাত্রী বহন করা। 282 রাজপথে সর্বসাধারণের চলাচলের স্থানে বা নৌপথে বাধা বা অসুবিধা সৃষ্টি করা। 283
284 বিষাক্ত পদার্থ সম্পর্কে তাচ্ছিল্যপূর্ণ আচরণ। 285 অগ্নি সম্পর্কে। 286 বিস্ফোরক জাতীয় পদার্থ। 287 যন্ত্র। 288 দালানসমূহ ভেঙে বা মেরামত করার সময়। 289 প্রাণী সম্পর্কে তাচ্ছিল্যপূর্ণ আচরণ। দণ্ডবিধি 290 গণ উপদ্রবের শাস্তি। 291 গণ উপদ্রবের আদেশ অমান্য করে যদি আবার করে তাহলে তার শাস্তি। 291 292 কোনো অশ্লীল বই পুস্তক ক্রয় বিক্রয় বিক্রয়ের জন্য প্রস্তাব প্রদর্শন দখলের শাস্তি। অল্প বয়স্ক ব্যক্তি বা 20 বছরের কম বয়স্ক ব্যক্তির নিকট হলে 293। 294 রাস্তাঘাটে কি করা অসামাজিক কার্যক্রম পদধূলি সঙ্গীত ইত্যাদি করা। দণ্ডবিধি আইনের 294 ধারা। 294 এর শ টাইপের ক ধারা হলো অন্যায়ভাবে অনুমতি ছাড়া লটারি অফিস লটারি ব্যবসা পরিচালনা করা। 294 এর খ বাণিজ্যিক কার্যক্রমে পুরস্কার প্রদান বা গ্রহণের শাস্তি। 15 নম্বর অধ্যায় ধর্ম সম্পর্কিত কোনো ধর্মীকে অবমাননা করার জন্য ধর্মীয় উপাসনালয়ের প্রতিসাধন এবং এর পবিত্রতা নষ্ট করা। 295 295 এর ক কথা বা কার্যের মাধ্যমে কোনো বিদ্বেষাত্মক কোনো কাজ করা। দণ্ডবিধির 297। 96 কোনো ধর্মীয় উৎসব অনুষ্ঠানে গোলমাল করা। 297 গুরুস্থানে অনধিকার প্রবেশ করা এবং মৃত লাশকে অবমাননা করা। অন্ত্যেষ্টিক্রিয়ায় বা শেষ কার্যক্রমে কি দেওয়া, জানাজা হইতে দিবে না, বুঝেন না, মৃত লাশকে অবমাননা করতেছে এরকম কার্যক্রম যদি করে তাহলে তার শাস্তি হবে দণ্ডবিধি আইনের 297 ধারা। 298 কথার মাধ্যমে অঙ্গভঙ্গির মাধ্যমে শব্দ উচ্চারণের মাধ্যমে ধর্মকে অবমাননা করা। দণ্ডবিধি আইনের 299 দ্বারা কালপেবল হোমিসাইড বা অপরাধজনক নরহত্যা, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে মৃত্যু ঘটানোর ইচ্ছা বা অভিপ্রায় নিয়ে এমন কোনো কার্য করে যার দ্বারা কোনো ব্যক্তির মৃত্যু ঘটার সম্ভাবনা আছে এবং মৃত্যু হয়ে যায়, তবে তাকে বলা হয় অপরাধজনক নরহত্যা, যার শাস্তি হবে দণ্ডবিধির 304 দ্বারা। আর এর চেষ্টা যদি হয়, মানে মরে নাই চেষ্টা করছিল, তার শাস্তি হবে 308 দ্বারা। দণ্ডবিধির 300 দ্বারা হলো খুন, মার্ডার। দণ্ডবিধি আইনের 300 দ্বারা যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে, প্রথমে কি থাকতে হবে, মৃত্যু ঘটানোর অভিপ্রায় থাকতে হবে, তারপরে কি সে জানে বুঝে অর্থাৎ জেনে বুঝে এই কাজটা করছে। তৃতীয়ত হলো কি, এটা হলো গুরুত্বপূর্ণ, মৃত্যু এমন কাজ এমন আঘাত এমন জখম যারা মৃত্যু ঘটার জন্য কি যথেষ্ট। তাহলে এটার ক্ষেত্রে খুনের ক্ষেত্রে আমরা কি বলবো, যথেষ্ট। অপরাধজনক নরহত্যার ক্ষেত্রে কি বলবো, সম্ভাবনা। ফাইনালি দুই ক্ষেত্রেই কিন্তু মৃত্যু সংঘটিত হবে। তাহলে এমসিকিউ প্রশ্ন, মৃত্যু সংঘটিত হয় কোন ক্ষেত্রে, খুনের ক্ষেত্রে নাকি অপরাধজনক নরহত্যার ক্ষেত্রে? উত্তর হলো দুই ক্ষেত্রেই। অপরাধজনক নরহত্যা এবং খুনের ক্ষেত্রে, খুন ক্ষেত্রে সম্ভাবনা থাকতে পারে, দুই ক্ষেত্রেই না, অপরাধজনক নরহত্যার ক্ষেত্রে সম্ভাবনাময় কাজের দ্বারা মৃত্যু। তাহলে খুনের শাস্তি সংজ্ঞা 300। খুনের শাস্তি দণ্ডবিধি আইনের। এত বড় একটা প্রশ্ন করার সময় কিভাবে পেলেন এই রিভিশন ক্লাসে বিলাল ভাই, বলেন তো? এটা আপনি আমাকে ক্লাস শেষে ফোন দিয়ে বলেন এই প্রশ্নটা। অনেক সময় লাগছে, মাঝখানে অনেকগুলো ধারা রিভিশন চলে গেছে আপনার লিখতে লিখতে। দণ্ডবিধি আইনের 302 দ্বারা খুনের শাস্তি। দণ্ডবিধির 307 দ্বারা খুনের চেষ্টার শাস্তি। দণ্ডবিধির 301 দ্বারা যে ব্যক্তিকে খুন করা ইচ্ছা ছিল, তাই না, আমি যাকে খুন করতে চাই তা ইচ্ছা ছিল কিন্তু সেই ব্যক্তি না, ওই অন্য ব্যক্তি হয়ে গেছে, এটার নাম কি, সাধারণ ব্যতিক্রম। এটা কি সাধারণ ব্যতিক্রম? অপরাধজনক নরহত্যা নাকি খুন? এটা খুনই। তাহলে 301 302 দিতে হবে। যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় ব্যক্তি কর্তৃক কোনো ব্যক্তিকে খুন কোনো ব্যক্তি যদি খুন করে তাহলে তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। দণ্ডবিধির সর্বোচ্চ শাস্তি দণ্ডবিধি আইনের 300 কত দ্বারা, 3 দ্বারা। দণ্ডবিধি আইনের 304 অবহেলা তাচ্ছিল্যপূর্ণ কাজের দ্বারা কোনো ব্যক্তির মৃত্যু ঘটানো। দণ্ডবিধি আইনের 304 রাজপথে বেপরোয়া গাড়ি ঘোড়া চালায় কোনো ব্যক্তির মৃত্যু ঘটানো শাস্তি। দণ্ডবিধির 305। দণ্ডবিধি আইনের 305 চার্ট অপশন কিন্তু বন্ধ করে দিব, লেখালেখি করবেন না। দণ্ডবিধি আইনের 305 দ্বারা হলো কি, যদি আত্মহত্যার সহায়তা করে, হ্যাঁ, আত্মহত্যার সহায়তা করে কাকে, কোনো পাগল জড়বুদ্ধি সম্পন্ন বা 18 বছরের কম বয়স্ক শিশুকে, এবং যদি সে আত্মহত্যা করে ফেলে তাহলে তার শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে 305 দ্বারা। 306 কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে আত্মহত্যার সহায়তার ফলে আত্মহত্যা যদি সহায়তা হয়, আত্মহত্যা যদি সংগঠিত হয় তাহলে সেই ক্ষেত্রে কত দ্বারা, 306 দ্বারা। দণ্ডবিধি আইনের 307 তো বললামই খুনের চেষ্টা। 308 অপরাধজনক নরহত্যার চেষ্টা। 309 আত্মহত্যার চেষ্টা। দণ্ডবিধি আইনের 310 ঠক, যদি কোনো ব্যক্তি খুন করে দস্যুতা সহকারে কোন শিশু অপহরণের উদ্দেশ্যে এক বা একাধিক ব্যক্তির সাথে মেলামেশা করে তবে তাকে বলা হয় ঠক। 311 ঠগের শাস্তি, ঠগের শাস্তি 311। 312 নারীর জীবন রক্ষার এরকম না, ছাড় নাই, নারীর জীবন রক্ষার উদ্দেশ্য ব্যতীত গর্ভপাত করানোর শাস্তি দণ্ডবিধি আইনের 312 দ্বারা অনুমতি বা সম্মতি ব্যতিরেকে হলে। দণ্ডবিধি আইনের 313 দ্বারা গর্ভপাতের ফলে যদি মৃত্যু হয় তাহলে তার শাস্তি দণ্ডবিধির 314 দ্বারা।
কোনো শিশুর ভূমিষ্ঠ হওয়ার পথে বাধা দান বা ভূমিষ্ঠ হওয়ার পরে মৃত্যু ঘটানো বা এই উদ্দেশ্যে কোনো কাজ করার শাস্তি 315 ধারা। অপরাধজনক নরহত্যা অনুষ্ঠানের মাধ্যমে কোনো অজাত জীবন্ত শিশুর মৃত্যু ঘটানোর শাস্তি দণ্ডবিধি আইনের 316 ধারা। 12 বছরের কম বয়স্ক শিশুকে পিতা মাতা নানা নানি দাদা দাদি অভিভাবক কর্তৃক অভিভাবকহীন করা বা পরিত্যাজ্য করার শাস্তি দণ্ডবিধির 317 ধারা। জন্ম গোপন করার মাধ্যমে মৃতদেহ গোপনের মাধ্যমে জন্ম গোপনকরণ, জন্ম কি করণ, জন্ম গোপনকরণ করার শাস্তি দণ্ডবিধি আইনের 318 ধারা। দণ্ডবিধির 315, 16, 17, 18 প্রত্যেকটা অপরাধ কাকে নিয়ে জানেন? এগুলা কিন্তু গর্ভপাতের পরেই আসছে টাকাগুলা। 12, 13, 14 গর্ভপাত নিয়ে না, 15, 16, 17, 18 এগুলা কাদেরকে নিয়ে? নবজাতক, যাদের এখনো জন্ম হয় নাই, অজাত অথবা জন্ম হওয়ার সাথে সাথেই এই সংক্রান্ত অপরাধগুলো হলো 15, 16, 17। এবং আর খালি গায়ে ঠান্ডাটা বসাইছো কেন? নিয়ে যাও। দণ্ডবিধি আইনের 318 ধারা। এই পর্যন্ত ছিল গতকালকেই তো। আজকে আমরা দণ্ডবিধি আইনের আলোচনা করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। যদি ক্লাসে এই জায়গাটা বুঝতে না পারেন, পরে কিন্তু কষ্ট হবে, পরে কিন্তু আপনার প্রশ্ন বুঝতে পারবেন না। এই জন্য খুব গভীর মনোযোগ ভাবে এই জায়গাটা নেন। দণ্ডবিধি আইনের 319 থেকে চেষ্টা করব 338-এর ক পর্যন্ত আলোচনা করার। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা জায়গা। এবং দণ্ডবিধির প্রশ্নের ক্ষেত্রে যদিও বা মনে হয় যে আঘাত এটা কোনো বিষয় হলো, আঘাতের শাস্তি তো আমরা সবাই পারি, কিন্তু দেখা যাচ্ছে যে এটা মূল বইয়ের সাথে সঙ্গতি রেখে, মূল বইয়ের সাথে সামঞ্জস্য রেখে উত্তর করা কিন্তু আপনার সহজই, যদি আমরা মূল বইয়ের কথাগুলো বুঝি। আর যদি আমরা একদম এখন আপনি নর্মালি দেখেন, আমি যদি আগে আপনাকে প্রশ্ন করি, অনেকেই যদি বলি যে আচ্ছা আঘাতের শাস্তি, গুরুতর আঘাত করছে কত দ্বারা, একটা দ্বারা ব্যবহার করেন। পরীক্ষার হলে একটা প্রশ্ন আসছে যে গুরুতর আঘাতের শাস্তি কত দ্বারা, আপনারা কিন্তু ম্যাক্সিমাম লোক বলে ফেলবেন 326। বলবেন না? বলবেন কি না? 80, মানে যারা আগে পড়ে নাই বা যাদের ধারণা নাই, তারা কিন্তু 100% 326 বলবে। যে গুরুতর আঘাত মানে মনে করবে কত, 326। কিন্তু গুরুতর আঘাত হইলে 326 দিবেন। শেষ হবে, আমি আমরা 10টা বাজে ঘুমাবো, ঠিক আছে? তাহলে আমরা একটু খেলবো। আচ্ছা, ক্লাস শেষে খেলবো যাও। আচ্ছা, বোঝার চেষ্টা করেন একটু। তাহলে গুরুতর আঘাত মানে আমরা বুঝি 326, এরকম একটা বিষয়, তাই না? এখন আঘাত হইলেই যদি পরীক্ষার হলে কোনো প্রশ্নে আঘাত রিলেটেড হয়, এটা আগে বুঝেন। যদি আঘাত রিলেটেড সংজ্ঞা থেকে শাস্তি পর্যন্ত শুরু করে যদি আঘাতের সাথে সম্পৃক্ত কোনো প্রশ্ন হয়, তাহলে আপনাকে অবশ্যই টার্গেট করতে হবে 319 থেকে 338 টাইপের ক, এই জায়গাটা আঘাতের। দণ্ডবিধি আইনে আঘাত রিলেটেড যে জায়গাটা, আমরা যে অধ্যায়টা পড়তেছি দণ্ডবিধি আইনের 17 নম্বর অধ্যায়, এই অধ্যায়টাকে দুইটা ভাগে ভাগ করছে। আমরা এতক্ষণ যেগুলো পড়ে আসলাম, এই ভাগটা ছিল কি বিষয়, কিসের বিরুদ্ধে? জীবনের বিরুদ্ধে অপরাধ। কিসের বিরুদ্ধে? জীবন, মানব জীবনের বিরুদ্ধে অপরাধ। এখন যে অংশটা আমরা পড়বো, এটা হলো দেহের বিরুদ্ধে অপরাধ। কিসের? দেহ। তাহলে এই অধ্যায়টা দুইটা ভাগে ভাগ, মানব জীবন এবং মানব দেহ। তাহলে খুন কি দেহের বিরুদ্ধে অপরাধ না জীবনের বিরুদ্ধে? জীবনের বিরুদ্ধে অপরাধ। আঘাত, আঘাত হলো দেহের বিরুদ্ধে অপরাধ, ঠিক আছে? এই দুইটা অংশ কিন্তু খুব এই অধ্যায়ের জন্য। যদিও এই অধ্যায়ে আপনার আলোচনা দণ্ডবিধি আইনের 377 পর্যন্ত, কিন্তু এই দুইটা অংশ 338-এর ক পর্যন্ত অংশগুলো বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই অংশগুলা বেশি গুরুত্বপূর্ণ। তাহলে এই অধ্যায়টা আমরা গুরুত্বপূর্ণ বলছি আগেই। কিরকম গুরুত্বপূর্ণ? মানে গুরুত্বপূর্ণের চাইতেও গুরুত্বপূর্ণ। 4টা অধ্যায় মনে আছে না? 4, 5, কত কত, 16, 17, এই অধ্যায়টা কিন্তু চলতেছে এখন। দণ্ডবিধি 319 দ্বারা হলো আঘাতের সংজ্ঞা। আঘাতের উপাদান হলো 3টা ভাষ্যমতে: বেদনা, বিরাম, বৈকল্য। 3 ব কি? বেদনা, বিরাম, বৈকল্য ভাষ্যমতে বলতেছে। যাই হোক, আমরা খুব সহজভাবে কথাগুলো পড়বো, খুব পেঁচাবো না, যেন সহজে নিতে পারি। দণ্ডবিধির 319 দ্বারা আঘাতের সংজ্ঞা। কিসের সংজ্ঞা? আঘাত। আপনি শাকিল, আপনি কি করলেন? গিয়াসউদ্দিনকে যন্ত্রণা দিলেন, পীড়া দিলেন, কষ্ট দিলেন, বেদনা, বৈকল্য ঘটাইলেন। তাহলে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে কি দেয়, আঘাত তো বুঝেন নাকি নর্মালি? বুঝেন না? ধরেন একজন আরেকজনের কানের মধ্যে ধরে টান দিল এভাবে, তাহলে কি একটু ব্যথা লাগবে না? ব্যথা লাগবে তো, এটা বেদনা বা একটা পীড়া বা বৈকল্য ঘটবে। তাহলে যদি কোনো ব্যক্তি একদম সিম্পলি পড়বে এই কথাগুলো, তাহলে আপনার ক্লাসটা নিতে খুব সহজ হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু। আপনি মনে করতে পারেন দণ্ডবিধি আইনের ক্লাসের ভিতরে 3টা 4টা ক্লাসের ভিতরে এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ ক্লাস।
তাহলে 319-এ শুধু আঘাতের সংজ্ঞা পড়ব। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে দৈহিকভাবে যন্ত্রণা দেয়, পীড়া দেয়, সেই ব্যক্তি আঘাত করেছে বলে গণ্য হবে। এখন প্রশ্ন হলো, দণ্ডবিধি আইনে আঘাতের জায়গাটা কিসের সাথে সম্পৃক্ত? মানসিক না দৈহিক, নাকি দুইটাই সঠিক? মানসিক নাকি দৈহিক? দণ্ডবিধি আঘাতের জায়গাটা কি শারীরিক নাকি মানসিক, নাকি দুইটাই সঠিক? আঘাতের জায়গাটা এটা শারীরিক শব্দে ব্যবহৃত হয়েছে। কিভাবে? যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে দৈহিক, মানে এটা দৈহিক শব্দে ব্যবহার করা হয়েছে কিন্তু, ঠিক আছে, দৈহিকভাবে যন্ত্রণা দেয়, কষ্ট দেয়, পীড়া দেয়, সেই ব্যক্তি কি করেছে বলে গণ্য হবে? আঘাত করেছে বলে গণ্য হবে। এখন আপনার সন্তান পড়াশোনা করতেছে না, লাঠি দিয়ে দুইটা বাড়ি দিলেন, বলেন আঘাত পাইছে না? আঘাতপ্রাপ্ত হয়েছে, ব্যথা পাইছে শরীরে, তার একটা বৈকল্য ঘটছে। আচ্ছা, তাহলে এটাই হলো আঘাত। এই দণ্ডবিধি 319 ধারার আঘাতের শুধু সংজ্ঞার ক্ষেত্রেই কাজে লাগবে, অন্য কোনো কিছু না। যদি বলে আঘাত কাকে বলে, তাহলে 319 ধারা। এখন প্রশ্ন হলো, শুধু আঘাত আসছে না, সংজ্ঞা আসছে স্বেচ্ছাকৃত আঘাত। কি আঘাত? স্বেচ্ছাকৃত আঘাত। তাহলে কত ধারা সংজ্ঞা লিখবেন? তাহলে কিন্তু সংজ্ঞার ধারা চেঞ্জ হয়ে যাবে। তাহলে ধারা চলে আসবে দণ্ডবিধির 321 ধারা। কত ধারা? 321। তাহলে আঘাত এবং স্বেচ্ছাকৃত আঘাতের পার্থক্য কি? 319 ধারায় শুধু আঘাতের সংজ্ঞা, আর স্বেচ্ছাকৃত আঘাতের সংখ্যা কত? দণ্ডবিধির 321। তাহলে এটা ধারাগত পার্থক্য আর কি। তাহলে স্বেচ্ছাকৃত আঘাতের যে জায়গাটা, যেমন আরো সহজে বলি, 107 দ্বারা আমরা কি পড়ছি? সহায়তা। এই 107 দ্বারা সহায়তা কি কোনো শাস্তির জায়গা? 107-এর জন্য কোনো শাস্তি নির্ধারণ করতে পারবেন? তাহলে দুষ্কর্মের সহায়তা দ্বারা কত? 108। এটা কিন্তু শাস্তিমূলক সংজ্ঞা। এটা কি সংজ্ঞা? শাস্তিমূলক সংজ্ঞা। 108-এর এই শাস্তিমূলক সংজ্ঞাগুলোকে নির্ধারণ করে পরে শাস্তির জায়গা নির্ণয় করা যায়। ঠিক একইভাবে 319 শুধু বুঝাইছে আঘাতটা কি। এখন এক ব্যক্তিকে আপনি 2 4 5 জনে মিলে ধরে ইচ্ছা মতনে পিটাইলেন যে সে আজকে গুরুতর জখম করে ফেলবে, ইত্যাদি ইত্যাদি। এটা কি শুধু আঘাত, নাকি ইচ্ছা করে আঘাত করছেন? এটা হলো অপরাধমূলক আঘাত, অথবা স্বেচ্ছাকৃত আঘাত, অথবা ইচ্ছাকৃত আঘাত। তাহলে যদি পরীক্ষার সংজ্ঞা আসে স্বেচ্ছাকৃত আঘাত এর সংজ্ঞা, তাহলে দ্বারা কত লিখবেন? 321 দ্বারা। পার্থক্য কি? 319-এর ক্ষেত্রে স্বেচ্ছাকৃত লেখার দরকার নাই, 321-এর ক্ষেত্রে জেনে বুঝে পরিকল্পিতভাবেই, স্বেচ্ছাকৃতভাবেই যদি কেউ আঘাত করে, সেই ব্যক্তি কি করছে? ইচ্ছাকৃত বা স্বেচ্ছাকৃত আঘাত করেছে বলে গণ্য হবে। তাহলে দুইটা সংজ্ঞা আমরা পড়লাম। তাহলে 319 হলো নর্মাল আঘাতের সংজ্ঞা, আর স্বেচ্ছাকৃত আঘাতের সংজ্ঞা হলো 300 কত? 21। এখানে আঘাত সম্পর্কিত দণ্ডবিধি 4টা সংজ্ঞা আছে: 319, 20, 21, 22। যদি 4টা সংজ্ঞা ভালো বুঝতে পারেন, তাহলে সামনের দ্বারা শাস্তিগুলো আপনার জন্য খুবই সহজ হবে বোঝা। এরপরে আসেন দণ্ডবিধির 320, গুরুতর আঘাত। এটা কিন্তু টিকা বা আপনার অনেক হয়, সংজ্ঞা আকারে আসে গুরুতর আঘাত। দণ্ডবিধি আইনে এই গুরুতর আঘাত বা গ্রিভিয়াস হার্ট যে জায়গাটা, এটা সংজ্ঞা হলো 300 কত? 20। তাহলে 320-এর যে গুরুতর আঘাত, এটা কি শাস্তিমূলক সংজ্ঞা, নাকি নর্মাল বুঝার জন্য সংজ্ঞা, ব্যাখ্যামূলক সংজ্ঞা? এটা ব্যাখ্যামূলক সংজ্ঞা। আর 320 ধারার যদি আঘাতগুলো কেউ ইচ্ছে করেই করে, জেনে বুঝেই করে, তাহলে তার সংজ্ঞা হবে দণ্ডবিধি 300 কত ধারা? 22 ধারা। 322। তাহলে 319 শুধু আঘাতের সংজ্ঞা, 320 গুরুতর আঘাতের সংজ্ঞা। 319-এর আঘাতটা অপরাধ নিয়ে ইচ্ছা করে করলেন, তাহলে 321-এর সংজ্ঞা। আর 320-এর যে 8টা গুরুতর আঘাত আমরা পড়বো, এগুলো কেউ ইচ্ছাকৃত ভাবে করলে সেটাকে বলবে স্বেচ্ছাকৃত গুরুতর আঘাত, যার সংজ্ঞা পড়বো আমরা 300 কততে? 22-এ। এখন 320 দ্বারা গুরুতর আঘাত আপনাকে বুঝতে হবে কয়টা? 8 ধরনের আঘাত হলো গুরুতর আঘাত। 1 নাম্বার পুরুষত্বহীনকরণ। 1 নাম্বারে কি? এখন অনেকের প্রশ্ন, এগুলো আগে পিছে হইলে কি অসুবিধা আছে? আমি বলবো হ্যাঁ, আগে পিছে হইলে অসুবিধা আছে ভালো প্রস্তুতির জন্য। এখন কমন নাই, 8টার ভিতরে 5টা 6টা মনে আছে, তাহলে আর আপনি সিরিয়াল কি ঠিক রাখবেন। কিন্তু নর্মালি এই জায়গাগুলা মিল রাখা জরুরি, না হলে পরবর্তী ধারাগুলাতে গিয়া আপনি দেখবেন 326-এর শো টাইপের কতে 320-এর 2 নাম্বার অংশ এবং 6 নম্বর অংশ নিয়ে আলোচনা করছে। তখন তো আপনি বুঝবেন না যে 2 কোনটা 6 কোনটা। এই জন্য সিরিয়ালটা কি করতে হবে? ঠিক রাখতে হবে। তাহলে 1 নাম্বার পুরুষত্বহীনকরণ। 2 নাম্বার চোখ। 2 নাম্বার কি? চোখ। স্থায়ীভাবে দুই চোখের যে কোনো একটির দৃষ্টিশক্তি কি করণ? রহিতকরণ। তাহলে চোখের যে কোনো একটির দৃষ্টিশক্তি কি করা? রহিত করা স্থায়ীভাবে। এখন চোখে একটা আঘাত করছে, 3 4 দিন চোখে ঝাপসা দেখতেছে, দেখতেছে না, পরে আবার ঠিক হয়ে গেছে। এটাকে আমরা কোনো অবস্থাতে কি বলতে পারবো না? গুরুতর আঘাত। স্থায়ীভাবে চোখের দৃষ্টিশক্তি কি করা?
নষ্ট করা। তারপর হলো কান, দুই কানের যে কোনো একটা কানের শ্রবণ শক্তি কি করা, নষ্ট করা, রহিত করা। 4 নাম্বার, কোনো অঙ্গ, শরীরের যে কোনো অঙ্গ হইতে পারে, হাত হইতে পারে, পা হতে পারে, অনেক অঙ্গ আছে না শরীরের। হ্যাঁ, তাহলে শরীরের কোনো অঙ্গ অথবা কোনো গ্রন্থির অনিষ্ট সাধন। অঙ্গ বা গ্রন্থির অনিষ্ট মানে কি? কোনো অঙ্গ বা গ্রন্থির অনিষ্ট সাধন। অনিষ্ট শব্দের মানে কি? ক্ষতি। তাহলে কোনো অঙ্গ বা গ্রন্থির অনিষ্ট সাধন, অথবা আপনি অঙ্গহানিও বলতে পারেন। হাত কেটে ফেলা গুরুতর আঘাত, পা কেটে ফেলা গুরুতর আঘাত, আঙ্গুল কেটে ফেলা, অঙ্গ না শরীরের একটা? আঙ্গুল অঙ্গ না? অঙ্গ। তাহলে কি কোনো অঙ্গ বা গ্রন্থির অনিষ্ট সাধন করা, ক্ষতি করা, অঙ্গ হানি করা, এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার হলো কোনো অঙ্গ বা গ্রন্থির কর্মশক্তি কি করা, বিনিষ্ট করা বলা। এটা কি? কর্মশক্তি। অর্থাৎ হাত আছে কিন্তু হাতের কোনো কাজ করতে, হাত কি হয়ে গেছে? হাত আর কাজ করবে না। পা আছে, পা দিয়ে আর ভালোভাবে সে দাঁড়াইতে পারবে না। আছে না এরকম? তেতলায় ফেলছে, হাতের ভিতরে এমন করে ফেলছে যে হাতের অবস্থা, হাতের তার কর্মশক্তি নষ্ট হয়ে গেছে। এটা কয় নাম্বার? তাহলে 4 5 কিন্তু কাছাকাছি। অঙ্গ বা গ্রন্থির অনিষ্টকরণ 4, অঙ্গ বা গ্রন্থির কর্মশক্তি স্থায়ীভাবে বিনিষ্টকরণ বা ক্ষতি সাধন, এটা হলো 5। 6 নাম্বার, মুখমণ্ডল বা মস্তিষ্ক, মগজ যাই বলেন, এগুলো বিকৃত করা। মুখমণ্ডল, মস্তিষ্ক, এগুলো কি করা? এগুলো আপনার চাকরিতে সাব ইন্সপেক্টর হবেন, খুব কাজে লাগবে কিন্তু এই জায়গাগুলো, পুলিশিং করতে গিয়ে এই জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে আপনার জন্য কিন্তু। এই জন্য এটা ভালো পড়তে হবে, এবং এগুলো থেকে প্রশ্ন বেশি হয়। কোন অঙ্গ বা মুখমণ্ডল বা মস্তিষ্ক, এগুলা কি করা? মুখমণ্ডল তো বুঝেন, বুঝেন না? যেটা দৃশ্যমান যে জায়গাটা, এটা মুখমণ্ডল অথবা মস্তিষ্ক বা মস্তক, এগুলো স্থায়ীভাবে কি করা, বিকৃত করা। কোনো ব্যক্তির মনে করে যে মুখে এমন এক আঘাত দিছে, এখানে 7টা সিঁড়ি লাগছে, সারা জীবন থাকবে না এটা? থাকবে না এই জায়গাটা? গুরুতর আঘাত হবে না এটা? গুরুতর আঘাতের দিকে যাবে, স্থায়ীভাবে বিকৃত করে ফেলছে মুখের এই জায়গাটা। 7 নাম্বার, হাড় বা দাঁত ভাঙ্গা, হাড় বা দাঁত ভঙ্গকরণ। 8 নাম্বার, আঘাতের মাত্রা, যন্ত্রণা, তীব্রতা কতদিন পর্যন্ত থাকবে? 20 দিন পর্যন্ত। এমন একটা আঘাত করছে যে আঘাতের জন্য কোনো ব্যক্তিকে 20 দিনের জন্য তাকে কষ্ট হবে, ব্যথা পাবে, যন্ত্রণা ভোগ করবে, অথবা সাধারণ তাকে কোনো পেশা বা কাজ, ডিউটি অনুসরণ করতে পারবে না বা কাজ করতে পারবে না। এই 8টা হলো কি আঘাত? গুরুতর আঘাত। দ্বারা হলো দণ্ডবিধানে 320 দ্বারা। তাহলে যদি গুরুতর আঘাতের সংজ্ঞা আসে, আমরা কত লিখবো? দণ্ডবিধির 320 দ্বারা। কয়টা লিখবো কথা? এই 8টা কথা। যে শুধুমাত্র এই নিম্নলিখিত যে আঘাতগুলো আছে, এই আঘাতগুলাই গুরুতর আঘাত বলে কি হবে, গণ্য হবে। এখন আমার প্রশ্ন হলো, যদি প্রশ্ন আসে স্বেচ্ছাকৃত গুরুতর আঘাত বলতে কি বুঝেন, তাহলে কি 8টা বিষয় লিখতে হবে নাকি হবে না, এটা আপনারা বলেন। পরীক্ষার সংজ্ঞা আসছে স্বেচ্ছাকৃত গুরুতর আঘাত, তাহলে কি এই 8টা বিষয় লিখতে হবে নাকি হবে না? এটা আপনার কাছে প্রশ্ন করছি। ধর টিকা আসছে পরীক্ষাত, যে স্বেচ্ছাকৃত গুরুতর আঘাত, এই 8টা কথা লিখতে হবে নাকি হবে না? 100% লিখতে হবে, 100% লিখতে হবে, না লিখলে আপনার নাম্বার পাবেন না। এই 8টা কথা লিখে আপনাকে বলতে হবে যে এই আঘাতগুলো যদি কেউ স্বেচ্ছাকৃত ভাবে করে, তবে সেটা স্বেচ্ছাকৃত গুরুতর আঘাত। নাহলে আপনি বুঝাবেন কিভাবে তাকে? কিভাবে বুঝাবেন বলেন? আপনি শুধু লিখবেন যে দণ্ডবিধির 320 দ্বারায়, 322 দ্বারায় যদি কেউ স্বেচ্ছাকৃত গুরুতর আঘাত করে তাকে গুরুতর আঘাত বলে, আপনি এতটুকু লিখে বের হয়ে গেছেন। তাহলে 8টা, 320 দ্বারার এই কাজগুলা ইচ্ছাকৃত করলেই তো স্বেচ্ছাকৃত হবে। তাহলে 319-এ তো আর ব্যাখ্যা নাই, এতগুলো ব্যাখ্যা দেওয়া আছে নাই। তাহলে 320-এ তো আপনার এই 8টা ব্যাখ্যা আছে, 8টার কথা না উল্লেখ করে কিভাবে আপনি 322 লিখবেন? এখন দণ্ডবিধির 322 দ্বারাই যদি আপনি পড়েন যে যে ব্যক্তি আঘাত দান করে সে আঘাত করার ইচ্ছা করার সম্ভাবনা আছে রইয়া জানে, তাহা যদি গুরুতর হয় এবং সে যা আঘাত করে তাহা যদি গুরুতর আঘাত হয়, তাহলে গুরুতর আঘাতের মানেই কত দ্বারা? দণ্ডবিধি 320। তবে এটা ইচ্ছাকৃত ভাবে হলে যাবে কততে? দণ্ডবিধি আইনে 322-এ। 300 কত? 22-এ। তাহলে কিভাবে লিখবেন যে স্বেচ্ছাকৃত গুরুতর আঘাত? লিখবেন দণ্ডবিধি আইনের 320 দ্বারাই এই 8টা আঘাত হলো গুরুতর আঘাত। বোঝার চেষ্টা করেন। আর এই 320 দ্বারার এই 8টা আঘাত যদি কেউ স্বেচ্ছাকৃত ভাবে করে, তাহলে সেটা হবে স্বেচ্ছাকৃত গুরুতর আঘাত। সেটা কি হবে? স্বেচ্ছাকৃত গুরুতর আঘাত। তাহলে সেই ক্ষেত্রে আপনার প্রশ্নে 320 এবং 22 দুইটাই ব্যবহার করে দেন, কোনো সমস্যা নাই। বুঝছেন? 320 এবং 322 দুইটা দ্বারাই ব্যবহার করে দিবেন।
ব্যাস, তাহলে আপনার আর কোনো টেনশন থাকতেছে। এটা এটা হলো বুদ্ধির, এটা হচ্ছে বুদ্ধি দিয়ে কাটাই লিখতে হবে আপনাকে এই জায়গাগুলো। আপনি নর্মালি বুঝেন যে 322-এর ভিতরে কিন্তু 8টা কথা আসে নাই, কিন্তু এই গুরুত্ব স্বেচ্ছাকৃত গুরুতরে আঘাতের 321 ধারার আবিষ্কারটা কত ধারা থেকে? 319 ধারা থেকে। ওকে, তাহলে 322 ধারার আবিষ্কারটা কত ধারা থেকে? দণ্ডবিধানের 320 ধারা থেকে। বুঝতে পারছেন? এই হলো বিষয় আর কি, এটা আপনাকে বুঝাই দিতে হবে। তাহলে 8টা, 1 নাম্বার পুরুষত্বহীনকরণ, চোখের দৃষ্টি শক্তির যে কোনো একটি স্থায়ীভাবে রহিতকরণ, কানের শ্রবণ শক্তি যে কোনো একটি। 4 নাম্বার কোনো অঙ্গ বা গ্রন্থির অনিষ্টকরণ। 5 নাম্বার অঙ্গ বা গ্রন্থির কর্মশক্তি বিনষ্টকরণ। 6 নাম্বার মস্তক বা মুখমণ্ডল বিকৃতিকরণ স্থায়ীভাবে। 7 নাম্বার হাড় বা দাঁত ভঙ্গকরণ। 8 নাম্বার এমন আঘাত যা 20 দিন পর্যন্ত যন্ত্রণা বা কি তীব্র যন্ত্রণা অনুভব হবে এরকম। তাহলে আবার পুরুষত্বহীনকরণ 1 নাম্বার চোখ। 2 কান। 3 অঙ্গ গ্রন্থির অনিষ্ট। 4 কর্মশক্তি নষ্ট। 5 মস্তক বা মুখমণ্ডল। 6 রগ। হ্যাঁ, 6। 7 নাম্বার হলো হাড় বা দাঁত। হাড় বা দাঁত। 8 নাম্বার হলো 20 দিন পর্যন্ত যন্ত্রণা। তাহলে বলেন, 4টা সংজ্ঞা বলেন। আঘাতের সংজ্ঞা 319। আঘাতের সংজ্ঞা 319। গুরুতর আঘাতের সংজ্ঞা 320। আচ্ছা, স্বেচ্ছাকৃত আঘাতের সংজ্ঞা 321। স্বেচ্ছাকৃত গুরুতর আঘাতের সংজ্ঞা 322। আবার আঘাতের সংজ্ঞা 319। আঘাতের সংজ্ঞা 319। স্বেচ্ছাকৃত আঘাতের সংজ্ঞা 321। গুরুতর আঘাতের সংজ্ঞা 320। স্বেচ্ছাকৃত গুরুতর আঘাতের সংজ্ঞা দণ্ডবিধি আইনে 322। তাহলে আমরা কয়টা সংজ্ঞা পড়লাম? 4টা সংজ্ঞা পড়লাম। এখন 23 থেকে শুরু হয়ে যাবে শাস্তির বিধান। 23 থেকে শুরু হবে কি? শাস্তির জায়গা। এখন আমরা যে শাস্তি পর্ব 323 থেকে পরবর্তী ধারাগুলো শাস্তির, এগুলা কি 319 ধরেন, যেমন ধরেন নর্মালি বলে 323 ধারা হলো আঘাতের শাস্তি। তাহলে 323 দণ্ডবিধি আইনে 323 ধারা কোনটা সঠিক? ক আঘাতের শাস্তি, খ স্বেচ্ছাকৃত আঘাতের শাস্তি, নাকি দুইটাই সঠিক? বলেন তো আপনারা। আমি কিন্তু আজকে ইচ্ছে করে এমসিকিউ অপশনটা প্রশ্ন করবো, এই জন্য খোলা রাখছি অপশনটা আপনাদের, এই জন্য অন্য প্রশ্নের বাইরে কোনো কিছু লিখবেন না, এটা রিকোয়েস্ট। না না, প্রশ্ন করবো আমি আজকের জন্য, মানে প্রশ্ন ছাড়া এই ক্লাসটা অ্যাডভান্স হওয়া যায় না। এর বাইরে কিচ্ছু লিখবেন না, অনুরোধ করতেছি একদম। আমার প্রশ্ন, দণ্ডবিধির 323 দ্বারা হলো আঘাতের শাস্তি, তাহলে কোনটা সঠিক? দণ্ডবিধির 323 দ্বারা কিসের শাস্তি? ক আঘাতের শাস্তি, খ স্বেচ্ছাকৃত আঘাতের শাস্তি, নাকি দুইটাই সঠিক? উত্তর হলো স্বেচ্ছাকৃত আঘাতের শাস্তি, আঘাতের শাস্তি না। আঘাতের জন্য কোনো শাস্তির বিধান নাই। আপনি আপনার ছোট ভাইকে চত্তাপ্পর মারছেন, এটার জন্য কোনো শাস্তি আছে? শাস্তি নাই। কিন্তু অপরাধমূলক ভাবে বা স্বেচ্ছাকৃত ভাবে কাউকে ইচ্ছা করে কাউকে আঘাত করছেন, না। আপনারা আপনাদের সব প্রশ্ন পরে আসতেছে, আপনারা আমার প্রশ্নগুলো আমি কিভাবে পড়াবো? অতএব আমি আপনাকে এই কথাটা বলতে চাচ্ছি, বই এই কথাটা বলতে চাচ্ছি যে আমরা এখন যতগুলা শাস্তির দ্বারা পড়ব, সবগুলা কত ধারার? 321-এর স্বেচ্ছাকৃত আঘাতের, 322-এর স্বেচ্ছাকৃত গুরুতর আঘাতের। বুঝাইতে পারছি বিষয়টা? তাহলে 319 আর 20-এর কোনো শব্দ আমরা আর ব্যবহার করব না। আপনি প্রত্যেকটা আঘাতের শাস্তির আগে দেখবেন কি শব্দটা ব্যবহার করা আছে? স্বেচ্ছাকৃত শব্দটা ব্যবহার আছে। যদি আপনি বই খুলেন তাহলে 323-এ দেখেন আঘাতের শাস্তি বলা নাই, কি আছে? স্বেচ্ছাকৃত আঘাতের শাস্তি। আরো উদাহরণ দিই, দণ্ডবিধি আইনে যদি আপনি সহায়তার শাস্তি পড়েন, তাহলে কি সহায়তার শাস্তি দিয়ে পড়বেন, নাকি কোনো অপরাধমূলক বা অপরাধের সহায়তার শাস্তির কথা বলবেন? অপরাধের সহায়তার শাস্তির কথা বলবেন। অপরাধের সহায়তার কথা বলবেন না, অপরাধের সহায়তার শাস্তির ক্ষেত্রে বলবেন। ঠিক এই জায়গাটা আগে বোঝার চেষ্টা করেন। দণ্ডবিধি আইনের 319-20 কি আমরা এখন আর আলোচনা করব? কোন শাস্তির জায়গার ক্ষেত্রে 319-20-এর দরকার আছে? দরকার নাই। তাহলে শাস্তিমূলক সংজ্ঞা কোনটা কোনটা? 21, 22। স্বেচ্ছাকৃত আঘাত 21, স্বেচ্ছাকৃত গুরুতর আঘাত 22। তাহলে 322 দ্বারা যে স্বেচ্ছাকৃত গুরুতর আঘাতগুলা, এগুলা কোন জায়গা থেকে আমরা ব্যাখ্যাটা পাইছি? কোথায়? 320-এ। 321-এ যে স্বেচ্ছাকৃত আঘাত, এটা বোঝার জন্য ব্যাখ্যাটা পড়ে আসছি কোথাতে? 319-এ।
এখন আমরা 321 এবং 22-এর শাস্তির জায়গাগুলো কি করব, নির্ণয় করতে থাকবো। তাহলে 321 দ্বারা যে স্বেচ্ছাকৃত আঘাতের সংজ্ঞা, এটার নর্মাল শাস্তি হবে দণ্ডবিধির 323 দ্বারা। কত দ্বারা? 323। তাহলে এমসিকিউ প্রশ্ন, দণ্ডবিধির 323 দ্বারাই যে শাস্তি প্রদান করা হবে, এটা কত ধারার অপরাধের জন্য? 319-এর আঘাতের জন্য নাকি 323-এর স্বেচ্ছাকৃত আঘাতের জন্য? উত্তর হলো 323-এর, 321-এর, 321-এর যে স্বেচ্ছাকৃত আঘাত, এটার জন্য শাস্তি প্রদান করা হবে দণ্ডবিধি আইনের 323 দ্বারা। কত বছর শাস্তি, কত দিন, এগুলো পরে আমি একটা নিয়মে বলে দিচ্ছি, এখন এগুলো ভিতরে ঢুকেন না। শাস্তির বছর আমরা পরে উঠে চলে আসবে এই জায়গাগুলো। এখন আসেন দণ্ডবিধি আইনের 323 তো ক্লিয়ার। শাস্তি কিসের শাস্তি? গুরুতর আঘাতের, আঘাতের নাকি স্বেচ্ছাকৃত আঘাতের? উত্তর হলো স্বেচ্ছাকৃত আঘাতের। বুঝে শুনে উত্তর দিবেন। মেসেজ অপশনটা কিন্তু খোলা রাখছে আপনাদের জন্য, ভুলভাল উত্তর দিয়েন না। দণ্ডবিধি আইনের 324 দ্বারা, এটাও শাস্তি স্বেচ্ছাকৃত আঘাত দানের। কিসের? স্বেচ্ছাকৃত আঘাত দানের শাস্তি দণ্ডবিধি আইনের 324 দ্বারা। তবে একটা শর্ত আছে, এই স্বেচ্ছাকৃত আঘাতটা করছেন মারাত্মক অস্ত্রের মাধ্যমে। কিসের মাধ্যমে? একটা মারাত্মক অস্ত্রের মাধ্যমে। মারাত্মক অস্ত্রের মাধ্যমে স্বেচ্ছাকৃত আঘাত দান। আমি পরে আপনাদের প্রশ্ন করবো, আপনারা শুধু ক্লাস বুঝেন, এখন লেখালেখি বাদ দেন। শুনেন, দণ্ডবিধি আইনের 324 বলেন এই আঘাতটা কি অস্ত্র আছে না নাই? অস্ত্র আছে। অস্ত্রটা কিরকম? মারাত্মক। তাহলে আঘাতটা কিরকম 324 দ্বারা? আঘাতটা কিরকম? সাধারণ না মারাত্মক? আঘাতটা কি সাধারণ না মারাত্মক? আঘাতটা সাধারণ, আঘাতটা ছোটখাটো আঘাত। তাহলে দণ্ডবিধির 324 দ্বারাই শাস্তি কি হবে জানেন? যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে দণ্ডবিধির 321 দ্বারা যে স্বেচ্ছাকৃত আঘাতের কথাটা আছে না, এই আঘাতটাই করছে, তবে কিসের মাধ্যমে? মারাত্মক অস্ত্রের মাধ্যমে। এখন প্রশ্ন বলবেন যে মারাত্মক অস্ত্রের মাধ্যমে কি সাধারণ আঘাত করা যায়, যায় কিনা? অস্ত্র মারাত্মক, আঘাত সাধারণ হতে পারে কিনা? আঘাত সাধারণ হতে, সাধারণ আঘাত বলতে কি বুঝেন? দণ্ডবিধির 320 ধারার যে 8টা আঘাত, এগুলো ছাড়া বাকি যত আঘাত আছে এর চেয়ে নিম্নে, সবগুলাই কি সাধারণ। 320 ধারার 8টা আঘাত ব্যতীত সকল আঘাতই কি আঘাত? সাধারণ আঘাত, সাধারণ জখম। এখন প্রশ্ন হলো, দণ্ডবিধির 324 দ্বারাই যে আমরা শাস্তি নির্ণয় করব, এটা কত ধারার সংজ্ঞার জন্য? 322 ধারার আঘাতের নাকি 321 ধারার? কথা বুঝেন, কত ধারার? 321 ধারার। তাহলে দণ্ডবিধির 321 ধারার যে স্বেচ্ছাকৃত আঘাত, এটার জন্য দুইটা শাস্তি। একটা হলো 323, কোনো অস্ত্র টস্ত্র নাই, আর একটা হলো 324, মারাত্মক অস্ত্রের মাধ্যমে স্বেচ্ছাকৃত আঘাত। বুঝাইতে পারছি বিষয়টা? বুঝেন নাই মনে হয়, আরো ভালো করে বোঝার চেষ্টা করেন। আমি ফিরোজ আহমেদকে আঘাত করলাম স্বেচ্ছাকৃত ভাবে, আমার শাস্তি কত? 323। ফিরোজ আহমেদকে আমি স্বেচ্ছাকৃত ভাবে আঘাত করলাম, আমার শাস্তি কত? 323। আমি ফিরোজ আহমেদকে স্বেচ্ছাকৃত ভাবে আঘাত করলাম মারাত্মক অস্ত্রের মাধ্যমে। বোঝার চেষ্টা করেন, মারাত্মক অস্ত্র কি? যেটা দিয়ে গুলি করা যায়, যেটা দিয়ে কতল করা যায়, যা দিয়ে কেটে ফেলা যায়। বিষাক্ত কোনো পদার্থ হইতে পারে, কোনো যন্ত্র হইতে পারে, কোনো জন্তু হইতে পারে, কোনো চেতনানাশক পদার্থ হইতে পারে। এগুলো হলো কি পদার্থ, কি আঘাত? কোনো যন্ত্র, জন্তু, তারপর হচ্ছে গিয়ে আপনার ছুরি, দা, বটি। এখন আপনার কাছে একটা ধরেন কি আছে, একটা মারাত্মক অস্ত্র। একটা আপনার কাছে একটা চাপাতি আছে বা একটা বটি আছে, বটি মারাত্মক অস্ত্র না? কতল করা যায় না? কাটা যায়। আপনি বটির উল্টা পাশ দিয়ে একটা বাড়ি দিলেন একজনকে, কোথায়? হাতের মধ্যে, পায়ের মধ্যে। তাহলে অস্ত্রটা মারাত্মক, আঘাতটা কি মারাত্মক হয়েছে? পায়ের মধ্যে বটির উল্টা পাশ দিয়ে একটা বাড়ি দিয়েছেন, হালকা ব্যথা পাইছে। তাহলে অস্ত্র কিন্তু মারাত্মক ছিল, কিন্তু আঘাতটা কি? আঘাতটা কিন্তু সাধারণই রয়ে গেছে। তাহলে দণ্ডবিধির 324 দ্বারা কোনটা মারাত্মক? অস্ত্র মারাত্মক নাকি আঘাত মারাত্মক বলেন? দণ্ডবিধির 324 কি অস্ত্র মারাত্মক নাকি আঘাত মারাত্মক? অস্ত্র মারাত্মক, কিন্তু জখম বা আঘাত কিন্তু মারাত্মক বা গুরুতর নয়। বুঝাইতে পারলাম? তাহলে দণ্ডবিধির 323 এবং 24 দুইটা দ্বারাই যে শাস্তির দ্বারা, কত দ্বারার সংজ্ঞা থেকে আসছে? 321 দ্বারার সংজ্ঞা থেকে আসছে। কত দ্বারার থেকে? 321 দ্বারা। তাহলে আপনারা বলেন, দণ্ডবিধির 324 দ্বারা কি অস্ত্র মারাত্মক নাকি আঘাত মারাত্মক
নাকি দুইটাই মারাত্মক? উত্তর হলো অস্ত্র মারাত্মক। তার মানে মারাত্মক অস্ত্রের মাধ্যমে, ধারালো অস্ত্রের মাধ্যমে সাধারণ কোনো জখম করার শাস্তি কত? এরকম ঘটনা ঘটে কিনা যে অনেক ধারালো অস্ত্র অস্ত্র নিয়ে আসছিল কিন্তু খুব গুরুতর জখম করে নাই, কি করছে? হালকা পাতলা জখম করছে, যেটা দণ্ডবিধির 320 ধারা 8টার ক্ষেত্রে কি হয় নাই, চোখের দৃষ্টি শক্তি নষ্ট করে নাই, কানেরটাও না, পুরুষত্বহীনও করে নাই, কি করছে? চা পাতি দিয়া নিয়ে আসছে, কিন্তু চা পাতির ধারালো অস্ত্র না দিয়া এটার যে খাটের যে কি আছে হাতর, এটাতে কতক্ষণ পর আঘাত করছে, আঘাত করে চলে গেছে। তাহলে ধারা কত দিবেন? 323 না 24? 324। তাহলে 324 কেন দিছেন? আঘাতটা বেশি হয়েছে এজন্য, নাকি অস্ত্রের সাথে মারাত্মক ছিল এই জন্য? অস্ত্রটা মারাত্মক ছিল এই জন্য ধারা 323-এ নাই, চলে আসে কোথায়? 324-এ। মানে ওদের কি, এইটা কারা জানেন? এরা অস্ত্র মারাত্মক নিয়ে এসে শো আপ করার জন্য, কিন্তু সাহস কম, মানে বেশি আঘাত করে নাই। ভাবছে যে বিরাট বড় মামলা হয়ে যাবে এই সেই, ধারালো অস্ত্র নিয়ে আসছে ঠিকই, কিন্তু আঘাত করছে ছোটখাটো, এই জন্য হবে কত? 324। তাহলে 323 এবং 324-এর পার্থক্যটা কি বলেন তো? 323 এবং 24-এর পার্থক্য কি অস্ত্রের নাকি আঘাতের, নাকি দুইটাই সঠিক? দণ্ডবিধির 323 দ্বারাও শাস্তি, 324-এও আঘাতের শাস্তি। তাহলে 323 এবং 24-এর পার্থক্যটা কি? আঘাতের কম বেশি? আঘাত কম বেশি হয়েছে এই মর্মে কেটে আছে হাত তুলেন, যে 323 এবং 24 আঘাতের কম বেশি এই জন্য? না, 323 এবং 24-এ আঘাতের পরিমাণ একই, কিন্তু 24-এ অস্ত্র আছে, 23-এ কি নাই? অস্ত্র নাই। এই হলো বিষয়। তার মানে আমরা ইতিমধ্যে বুঝতে পারলাম দণ্ডবিধির 323 এবং 24 দ্বারা আঘাত গোলা হলো কি? স্বাভাবিক আঘাত, নর্মাল আঘাত। আমি ওই পাশে আছি, নর্মাল আঘাত, কিন্তু কি, দুইটার জন্যই শাস্তির পরিমাণ কি হবে? কমই হবে। 321 দ্বারা সংজ্ঞাধীন অপরাধের শাস্তি এগুলো। তাহলে আবার স্বেচ্ছাকৃত আঘাত দানের সংজ্ঞা কত? 321। স্বেচ্ছাকৃত আঘাত দান করে ফেলছেন, শাস্তি কত? 323। মারাত্মক অস্ত্র দিয়ে স্বেচ্ছাকৃত আঘাত করছেন, শাস্তি কত? 324। তাহলে যদি কোথাও দেখেন 323 24 দ্বারার অপরাধ হয়েছে, তাহলে কি মনে করবেন? খুব বেশি আঘাত হয়েছে এরকম? হম, মনে করবেন আঘাত স্বাভাবিক। যদি মনে হয় 324 আছে, তাহলে কি বুঝবেন? এখানে অস্ত্র আছে। কি আছে? অস্ত্র আছে। দেখলেন শুধু 323, তাহলে কি অস্ত্র মারাত্মক না, আঘাতও কি না, মারাত্মক না। এই জায়গাগুলো আপনাকে বুঝতে হবে, নাহলে প্রশ্ন ধরতে পারবেন না কিন্তু। তাহলে আমরা 324-এ 322 ধারার যে গুরুতর আঘাত, এর সংজ্ঞা, এর কোনো শাস্তি কি আমরা এখনো পড়ছি? এখনো পড়ি নাই। তাহলে দণ্ডবিধির 322 ধারার যে গুরুতর আঘাতের সংজ্ঞা স্বেচ্ছাকৃত, তো বলে স্বেচ্ছাকৃত গুরুতর আঘাতের সংজ্ঞা কত ধারা? দণ্ডবিধি আইনে 300। গুরুতর আঘাতের সংজ্ঞা কত? ভুল বলবেন না, একটা করে ভুল বলবেন, একটা করে নাম্বার কেটে যাচ্ছে আপনার, মনে করবেন। গুরুতর আঘাতের সংজ্ঞা কত? 320 ধারা। স্বেচ্ছাকৃত গুরুতর আঘাতের সংজ্ঞা, স্বেচ্ছাকৃত গুরুতর আঘাতের সংজ্ঞা 322 ধারা। এখন আপনি স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত করে ফেলছেন, এখন আপনার শাস্তি 325 ধারা। কত ধারা? তাহলে 325। তাহলে 325 কখন দিবেন? এমন ভাবে আঘাত করছে, দাঁত ভেঙে ফেলছে বক্সিং মেরে, এমন ভাবে আঘাত করছে, হাতে এমন ভাবে বক্সিং দিছে, কানের পর্দা ফেটে গেছে, চোখ একটা নষ্ট হয়ে গেছে। তাহলে হাত কি মারাত্মক অস্ত্র? মারাত্মক অস্ত্র না। তাহলে অনেকে ভূতা অস্ত্র ধারালো অস্ত্র বলেন, এগুলাতে কিন্তু প্রশ্ন কমন ফেলতে পারবেন না। পরীক্ষার জীবনেও ভূতা অস্ত্র ধারালো অস্ত্র দিয়ে আসবে না। হয়তো অস্ত্র মারাত্মক শব্দ ব্যবহার করা হবে, নাহলে অস্ত্র থাকবে না, এরকম শব্দগুলো আপনাকে পড়তে হবে। তো দণ্ডবিধি আইনের 325 দ্বারা প্রথম প্রশ্ন, কিসের শাস্তি? আঘাতের শাস্তি? বুঝে শুনে উত্তর দেন। আঘাতের শাস্তি ক। স্বেচ্ছাকৃত আঘাতের শাস্তি খ। স্বেচ্ছাকৃত গুরুতর আঘাতের শাস্তি গ। মারাত্মক অস্ত্রের মাধ্যমে স্বেচ্ছাকৃত গুরুতর আঘাতের শাস্তি ঘ। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে 3 নাম্বার, স্বেচ্ছাকৃতভাবে মারাত্মক আঘাতের শাস্তি। স্বেচ্ছাকৃতভাবে কি? মারাত্মক। তাহলে স্বেচ্ছাকৃতভাবে সাধারণ আঘাতের শাস্তি 323, স্বেচ্ছাকৃতভাবে মারাত্মক আঘাতের শাস্তি হলো দণ্ডবিধি আইনের 325 ধারা। 300 কত? 25। বুঝাতে পারছি বিষয়টা? এখন যদি মারাত্মক অস্ত্র দিয়া স্বেচ্ছাকৃতভাবে গুরুতরভাবে আঘাত করেন, তাহলে অস্ত্র মারাত্মক, আঘাতও মারাত্মক, তখন আর 325 থাকবে না, দ্বারা হবে কত? 326।
আপনি সাজু, আপনি আপনার একজন শত্রুকে কি করলেন? আঘাত করলেন। বলছে কি শুধু আঘাত করছেন, ইচ্ছা করে আঘাত করে কি করছেন, তার দাঁত ভেঙে ফেলছেন। প্রশ্নের ভিতরে কোনো অস্ত্র আসছে? অস্ত্র আসে নাই। তাহলে সাজুর বিরুদ্ধে ব্যবস্থা 325। সাজু তার চিরশত্রু উজ্জ্বলকে মারাত্মক অস্ত্রের মাধ্যমে আঘাত করছে, উজ্জ্বলের দাঁত ভেঙে গেছে, উজ্জ্বলের মুখমণ্ডল বিকৃত হয়ে গেছে। তাহলে ধারা 325 থাকবে না, কেন? ধারা চলে আসবে 326। কেন? কারণ এখানে অস্ত্রও মারাত্মক, আঘাতও কি মারাত্মক। অতএব দণ্ডবিধির 326 দ্বারা আপনাকে প্রয়োগ করতে গেলে দুইটা বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে। এক নাম্বার, মারাত্মক অস্ত্র থাকতে হবে। দুই নাম্বার, জখমটা মারাত্মক হইতে হবে এবং স্বেচ্ছাকৃতভাবে হইতে হবে। কিভাবে? স্বেচ্ছাকৃত হইতে হবে। তাহলে 325 এবং 26-এর ভিতরে পার্থক্য কি? আঘাতজনিত নাকি অস্ত্রজনিত? বলেন তো। 325 এবং 26-এর ভিতরে পার্থক্যটা কি? আঘাতের তারতম্য আছে? আঘাত কম বেশি নাকি অস্ত্রের ব্যাপার? 325 এবং 26-এ আঘাত একই রকম, দুইটার ক্ষেত্রেই চোখ নষ্ট হইতে পারে। আমি বক্সিংটা চোখ নষ্ট করে ফেললাম স্থায়ীভাবে, আমার শাস্তি 325। আমি পিস্তল দিয়ে গুলি করে চোখ নষ্ট করে ফেললাম, বাইচা আছে, মরে নাই, হ্যাঁ চোখ নষ্ট হয়েছে সাপোজ, তাহলে পিস্তল একটা গুরুতর অস্ত্র, তাহলে আমার শাস্তি হয়ে যাবে 326। বুঝাইতে পারছি? তাহলে 326 ব্যবহার করার জন্য কি লাগবে? কি লাগবে? তাহলে মারাত্মক আঘাত হইলে কি 326 ব্যবহার করা যাবে? বলেন। মারাত্মক আঘাত হইলে 326 ব্যবহার করা যাবে? না। 326 ব্যবহার করার জন্য মারাত্মক আঘাত লাগবে, সাথে মারাত্মক অস্ত্র লাগবে। এখন যদি বলেন মারাত্মক অস্ত্র কি? মারাত্মক অস্ত্র যেটা কতল করা যায়, গুলি করা যায়, যেটা দেয়া কর্তন করা যায়, তাই না? ছুরিকাঘাত করা যায়। কোনো যন্ত্র, যন্ত্র তো বুঝেনি নাকি? চাপাতি, বিভিন্ন রড হইতে পারে, যন্ত্র। কোনো জন্তু, কোনো জন্তু, কোনো বিষাক্ত পদার্থ, কোনো অগ্নি জাতীয় পদার্থ, এই সবগুলোর নাম কি? এগুলো সবগুলোর নাম হলো মারাত্মক অস্ত্র। সবগুলোর নাম হলো মারাত্মক অস্ত্র। ঠিক আছে। বলেন। এই জায়গাগুলো যদিও বা একদম সহজ, আমরা 325 26 পড়ি, কিন্তু একটু ভিতরে আছে না, একটু কিছু তো আছে নাকি? আছে না? একটু ভেজাল কিন্তু আছে। কারণ পরীক্ষার হলে আপনি না বুঝে দিয়ে দিলেন একটা, তাহলে কিন্তু হবে না। আসলে এই জায়গাগুলো আমাদের গভীরতা বুঝতে হবে। তাহলে 321 ধারার জন্য আমরা দুইটা শাস্তি পাইছি, কি কি বলেন তো? 321 ধারার যে সংজ্ঞা, এর জন্য দুইটা শাস্তির ধারা পড়ছি, কি কি? 323, 324। 322 ধারা যে স্বেচ্ছাকৃত গুরুতর আঘাতের সংজ্ঞা, এর জন্য দুইটা শাস্তির ধারা পড়ছি, বলেন তো কি কি? 325, 326। এখন আপনারা বলেন, স্বেচ্ছাকৃত আঘাত দান এবং স্বেচ্ছাকৃত গুরুতর আঘাত দান, এই দুইটা শাস্তির দ্বারা আপনারা সবাই লেখেন বা বলেন। আপনাকে বলছে পরীক্ষা, স্বেচ্ছাকৃত আঘাত দান, স্বেচ্ছাকৃত গুরুতর আঘাত দানের শাস্তি সম্পর্কে লিখুন। ধরেন দুইটা দ্বারাই লিখতে পারবেন, এর বেশি লিখতে পারবেন না, তাহলে কি কি দ্বারা লিখবেন? আবার প্রশ্ন, স্বেচ্ছাকৃত আঘাত দান, স্বেচ্ছাকৃত গুরুতর আঘাত দান, দুইটা দ্বারা দুইটা শাস্তি লেখেন, কি কি? তাহলে স্বেচ্ছাকৃত আঘাত দানের শাস্তি 323, স্বেচ্ছাকৃত গুরুতর আঘাত দানের শাস্তি 325। এখন প্রশ্ন বলছে, মারাত্মক অস্ত্রের মাধ্যমে স্বেচ্ছাকৃত আঘাত দান, মারাত্মক অস্ত্রের মাধ্যমে স্বেচ্ছাকৃত মারাত্মক আঘাত দানের শাস্তি তখন কত? তাহলে মারাত্মক অস্ত্রের মাধ্যমে স্বেচ্ছাকৃত আঘাত 324, মারাত্মক অস্ত্রের মাধ্যমে স্বেচ্ছাকৃত, মারাত্মক স্বেচ্ছাকৃত কেন বলতেছি? স্বেচ্ছাকৃত আপনাকে বলতে হবে, না হলে আপনার ফিনিশিং সুন্দর হবে না। কারণ কেন? ওই যে 323, 321, 22-এর সংখ্যার শাস্তি যে আমরা পড়তেছি, আপনি দেখেন প্রত্যেকটার আগে 326-এ স্বেচ্ছাকৃত, 325-এ স্বেচ্ছাকৃত, 23-এ স্বেচ্ছাকৃত, 24-এ স্বেচ্ছাকৃত আছে কিনা? আছে কিন্তু। এটা আপনার খাতার সৌন্দর্য বৃদ্ধি করবে, যেন বুঝে শুনে লেখছে জায়গাটা, কথাটা। এখন শুধু বলেন, দণ্ডবিধি আইন অনুসারে মারাত্মক অস্ত্রের মাধ্যমে আঘাতের শাস্তি সম্পর্কে লিখুন। তাহলে দ্বারা কি লিখবেন? দণ্ডবিধি আইনে মারাত্মক অস্ত্রে, দণ্ডবিধি আইনে মারাত্মক, এই জন্য আমি চার্ট অপশনটা খোলা রাখি, এই ক্লাসটার সময় সব বেঁচেই করি এই কাজটা। কিন্তু আপনারা কি করেন? উল্টাপাল্টা প্রশ্ন করেন। উল্টাপাল্টা বলতে মানে আপনার ব্যক্তিগত প্রশ্নটা করেন, সার্বিক না এটা, কারণ একজনকে তো উত্তর দেওয়া যাবে না এখন। দেখি প্রশ্নের উত্তর দেন এখন, বুঝে শুনে উত্তর দিবেন। দণ্ডবিধি আইন অনুসারে মারাত্মক অস্ত্রের মাধ্যমে আঘাতের শাস্তি সম্পর্কে লিখুন। দণ্ড মানে বেশি লেখলে নাম্বার কেটে ফেলবে,
কম লেখলে হবে না, কারেন্টটা লিখতে হবে। দণ্ডবিধি আইনে মারাত্মক অস্ত্রের মাধ্যমে, মারাত্মক অস্ত্রের মাধ্যমে স্বেচ্ছাকৃত আঘাতের শাস্তি সম্পর্কে লিখুন। তাহলে কি দ্বারা লিখবেন আপনারা বলেন? এটা কিন্তু, এটার নাম হচ্ছে একটা পরীক্ষা। তাহলে এই প্রশ্নে যারা দণ্ডবিধি আইনের 324 অনলি লেখছেন, তারা ক্লাসে প্রচুর পরিমাণে অ্যালার্ট আছেন, তাদের উত্তর সঠিক হয়েছে। কারণ আমি কিন্তু প্রশ্নের ভিতরে শুধু বলছি মারাত্মক অস্ত্রের মাধ্যমে স্বেচ্ছাকৃত আঘাত, আমি কিন্তু গুরুতর আঘাত শব্দটা ব্যবহার করি নাই। এটাই হচ্ছে গিয়ে আপনার মনোযোগ। আমি কি আমি কি স্বেচ্ছাকৃত আঘাতের সাথে, মারাত্মক অস্ত্রের সাথে মারাত্মক জখম শব্দটা বলছি প্রশ্নে? বলছি না। কিন্তু যদি প্রশ্নটা আমি এভাবে